অযান্ত্রিক সুবোধ ঘোষের লেখা অনেক ছোট গল্পের মধ্যে এক অসামান্য বহুল পঠিত গল্প এবং ঋত্বিক ঘটকের পরিচালনায় সেলুলয়েডে রূপান্তরিত এক অনন্য ক্লাসিক চলচ্চিত্র হিসেবে বিশ্বনন্দিত। চলচ্চিত্রটি মুক্তি পায় 1958 সালে। আজকে এই প্রসঙ্গের অবতারণা একটাই বিশেষ কারণে। আজকের এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা প্রযুক্তি যুগে শ্রী সুবোধ ঘোষের লেখা গল্পটার গুরুত্ব বিশেষভাবে অনুধাবন করা যায়। শ্রী সুবোধ ঘোষ যখন গল্পটা লিখেছিলেন তখন কৃত্রিম মেধা বা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণাটা একবারে ভ্রূণ অবস্থায় ছিল, আজকের মতো প্রকট হয়নি। ম্যানেজমেন্ট সায়েন্সে সাইবারনেটিক্স অর্থাৎ রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড মেশিন কনসেপ্টটা প্রকটভাবে তখনও আসেনি। আজ ইলেকট্রনিক বিজ্ঞান এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে এই সম্পর্কটা পরীক্ষিত এবং ব্যবসায়িক ক্ষেত্রে বহুল ব্যবহৃত। শুধু তাই নয়, কৃত্রিম মেধা বর্তমানে চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রসারিত। এই কৃত্রিম মেধার যুগে তাই আমি ঋত্বিকদার এই দ্বিতীয় ছবিটা নিয়ে আমার মতো করে ভেবে কিছু লিখছি, যা হয়তো বিদগ্ধজনের কাছে বোকা বোকা লাগতে পারে। এরকম অবস্থায় আমার এই প্রতিবেদনের শেষ ডিফেন্স হিসেবে আমি আজকের যুগের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিদ স্টিফেন হকিন্সের শরণাপন্ন হব, যা তিনি লিখে গেছেন তার শেষ জীবনের শেষ বইটাতে, যা পাবলিশ হয়েছিল অক্সফোর্ড থেকে তার মৃত্যুর পর। সত্যি কথা বলতে গেলে এই যে ছোট গল্পটা লিখেছিলেন সুবোধ ঘোষ এভাবে নয়, নিছকই একটা গল্পের মতো করে, কিন্তু সেখান থেকেই ঋত্বিক ঘটক তুলে এনেছেন এই গল্পটাকে বর্তমানে নিরিখে, যন্ত্রযুগের নিরিখে, যেখানে যন্ত্রযুগ কালমিনেশন পয়েন্টে পৌঁছে গেছে সেই যুগে। সত্যিই তো গত শতাব্দীর 50 দশক থেকেই যন্ত্রযুগের সূচনা হয়েছে, ক্যাপিটালিজমের অগ্রগতি হয়েছে, আর তার ফলেই যন্ত্র আর মানুষ তাদের মধ্যে যে সম্পর্কের বিষয়টা এসে গেছে। এই দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর থেকেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে শিল্প বিপ্লব শুরু হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে, তার আগে থেকে নয়। শিল্প বিপ্লবের ইম্প্যাক্ট যেটুকু আমরা পেয়েছি ব্রিটেন থেকে, সে দিয়ে কিন্তু যন্ত্রযুগের অগ্রগতি হয়েছে নিঃসন্দেহে, কিন্তু সেই অগ্রগতিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় নিরিখে কিছু কাজে লাগেনি। ভারতের শিল্পতে তার প্রয়োগ হয়েছে ঠিকই, কিন্তু সেই লেভেলে নয় যেটা আজকের স্বাধীন ভারতের ক্ষেত্রে হচ্ছে বা হয়ে চলেছে। এখন এই শিল্প আর শিল্প ভাবনার সঙ্গে মিশিয়ে দেওয়া যে যন্ত্রের সঙ্গে মানুষের সম্পর্ক, সেটা নিয়ে এই ছায়াছবিটা হয়েছে। অতএব এই ছায়াছবিটা একটা সাধারণ ছায়াছবি হিসেবে গণ্য করা উচিত হবে না আমাদের, কারণ এর সঙ্গে একটা আলাদা ধারণা রয়েছে, আর সে ধারণা হচ্ছে যন্ত্রের সঙ্গে মানুষের সম্পর্কের ধারণা। এই গল্পটা অযান্ত্রিক গল্পটাতে বিমলের যে গাড়িটা, তার সঙ্গে যে সম্পর্ক এবং সেই গাড়িটা নিয়ে তার যে দুর্বলতা, সেই নিয়েই ঋত্বিক কুমার ঘটক তুলে ধরেছেন একটা অন্য ভাবনা চিন্তা, আর সেই জন্যেই অযান্ত্রিক ছায়াছবিটা এত গুরুত্বপূর্ণ আজকের দিনে। আমি বলছি না ঋত্বিক ঘটকের পরিচালনায় এই দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের মতে ছিল সর্বশ্রেষ্ঠ, কারণ এখানে এই চলচ্চিত্রে পরিচালক তার নায়ক বিমলের জগদ্দল নামক ট্যাক্সিটাকে তার পোষ্য নয়, একবারে নিজের সন্তান বলে গণ্য করেছেন। এই ছবিটার মাধ্যমে শ্রী ঘটক
ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যানিমেট করেছেন, অর্থাৎ চূড়ান্ত প্রাণদান করেছেন, এবং সব কিছুই করেছেন শব্দের মাধ্যমে। আর সেই শব্দ জুগিয়েছেন ওই ছায়াছবির সঙ্গীত পরিচালক ওস্তাদ আলী আকবর খাঁ। আমরা যেমন ঢকঢক করে জল খাই, অতিরিক্ত কাজ করলে পরিশ্রান্ত হয়ে পড়ি, হাঁপাতে থাকি, বিপদে পড়লে আমাদের রিফ্লেক্স যেমন কাজ করে, ঠিক তেমনি জগদ্দল এইসব অনুভূতি শব্দের মাধ্যমে ট্যাক্সির মালিক বিমলকে সব কিছু জানিয়ে দেয়। তার খিদে থেকে ফুর্তি, বিপদের গন্ধ, আর এসব কিছু বিমল অনুধাবন করতে পারে তার অন্তর দিয়ে, তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে। জগদ্দলের শরীর খারাপ হলে ডাক্তার বদ্যির কাজও করে ট্যাক্সির মালিক বিমল। শ্রী সুবোধ ঘোষের লেখা ছোট গল্পটাকে ঋত্বিক ঘটক এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন সেইকালের বাংলার যন্ত্র সভ্যতার আবির্ভাবের নিরিখে। গত শতাব্দীর 50 দশক ছিল আমাদের ব্রিটিশ বিদায়ের পর। এই কয়েকটা বছর 47 সালের পরে, 1947 সালের পরে শুধুমাত্র বাঙালির জন্য, বাঙালির স্বার্থে যে যন্ত্র আজ প্রয়োজন হবে, সেই প্রেক্ষাপটে ঋত্বিক ঘটকের এই ছায়াছবি সত্যি অভিনব। সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্র, অর্থনৈতিক সমাজ ব্যবস্থার উত্তরণের একটা পর্যায় ছিল এই 50-এর দশক, গত শতাব্দীর। এই পর্যায়ক্রমকে দুহাতে বাড়িয়ে আমাদের স্বাগত জানাতে হবে, সেটাই ছিল এই ছায়াছবির বিষয়বস্তু। ধনতন্ত্রের ভেতরে যে ধনতন্ত্রের ধ্বংসের বিষ লুকিয়ে আছে, এই মার্ক্সীয় ধারণায় বিশ্বাসী ছিলেন শ্রী ঘটক। সামন্ততন্ত্র থেকে যে ধনতন্ত্রের অর্থনীতির অমুক পর্যায়ে যদি যে বিপ্লব সংঘটিত হয়, সেক্ষেত্রে ধনতন্ত্রই বিপ্লবের অনুঘটক হিসেবে কাজ করবে, অতীতে করেছে, সেটাই ছিল ধারণা শ্রী ঘটকের, কারণ তিনি মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। সুবোধ ঘোষ কিন্তু এত শত ভেবে লেখেননি তার ছোট গল্পটা। তবে অবশ্যই এটা বলতে চেয়েছিলেন যে মেশিনের সঙ্গে মানুষের একটি সম্পর্ক আছে যা অব্যক্ত। আপনারা যারা সাইকেল চালান, বাইক চড়েন, গাড়ি চালান, নিজের বাহনটা পেলে বুঝতে পারেন যে সেটা তার প্রিয় বাহন। কি করে পারেন? এই ব্যাপারটা অনুধাবন করা একদম নিজস্ব, কিছুটা মনস্তাত্ত্বিকও বটে। তবে এই সাইবারনেটিক্সের ধারণাটা তাত্ত্বিক এবং ইলেকট্রনিক সায়েন্সের অ্যাডভান্সমেন্টের সঙ্গে গত শতাব্দীতেই চলে এসেছে রোবোটিক্সের ধারণা। হ্যাঁ, যন্ত্রমানব গত শতাব্দীর প্রথমার্ধে তৈরি হয়ে গেছে এই যন্ত্রমানব, আর ধীরে ধীরে এই যন্ত্রমানব মানুষের মতো কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। এটা নিয়ে দূরদর্শনে একটা সিরিয়াল হয়ে গেছে হিন্দিতে, যেখানে ঘরের বউ হয়েছে একজন রোবট। এই রোবট কথাটা অবশ্য উচ্চারণটা রোবো হয়ে উচ্চারিত হয়ে আসছে সারা পৃথিবী জুড়ে। এই রোবট ধারণাটা প্রথম ব্যবহৃত হয়েছিল একটি নাটকে 1920 সালে, সম্ভবত একটা চেক গল্প কাহিনীর নাটকে। লেখক ছিলেন কার্লাইল চ্যাপেক। রোসমের ইউনিভার্সাল রোবট, যেখানে রোবোকে দেখানো হয়েছে একটা ভৃত্য হিসেবে, একদম সিম্বলিক। এটা একজন অটোমেশন কর্মীর স্বপ্ন হিসেবে দেখানো হয়েছে নাটকে। এটা ছিল একটা মেলোড্রামা। যাক, এসব কথা ফিরে আসি ঋত্বিক ঘটকের কথায়। এত কথা বললাম শুধু একটিমাত্র কারণ, এই ঋত্বিক ঘটকের পড়াশোনা ছিল অগাধ। ছায়াছবি তৈরি করার আগে তিনি সেই বিষয়টা নিয়ে গভীরভাবে পড়াশোনা করতেন। সবাই করে থাকেন, কিন্তু তিনি অত্যন্ত গভীরভাবেই পড়াশোনা করতেন। তিনি যখন তার শেষ ছায়াছবিটি শেষ করেছেন, তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন না। আমি যুক্তি, তর্ক আর গপ্পর কথা বলছি। এই ছায়াছবির চিত্রনাট্য ছিল অনেকটাই অগোছালো, কিন্তু অযান্ত্রিক যখন ঋত্বিক ঘটক তৈরি করেছিলেন, সে সময় আরও একটি ছবি তার পরিচালনা এবং চিত্রনাট্যে তৈরি হয়েছিল। সেটিও ছিল মাস্টারপিস, শিবরাম চক্রবর্তীর লেখা বাড়ি থেকে পালিয়ে। ঋত্বিকদার এই ছায়াছবি তৈরি হয়েছে
সেই সব শিল্পীদের নিয়ে যারা মূলত একসময় আমার বড়দা শ্রী জয়ন্ত ভট্টাচার্যের মতো বিগত শতাব্দীর 30-40 দশকের ফ্যাসিবাদ বিরোধী লেখক, শিল্পী এবং বুদ্ধিজীবী সংঘের সক্রিয় সদস্য ছিলেন। পরে অবশ্যই গোষ্ঠীর নাম হয়ে যায় গণনাট্য সংঘ বা আইপিটিএ। এদের প্রায় সবাইকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন, অন্তত যারা শ্রী ঘটকের অত্যন্ত প্রিয় অভিনেতা অভিনেত্রী। এই ছায়াছবিতে অভিনেতা অভিনেত্রীর ভূমিকায় সুরকার, গীতিকারের দায়িত্বে এদের সবাইকে আপনি পাবেন। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কালী ব্যানার্জি, গঙ্গাপদ বসু, অনিল চ্যাটার্জি, সতীন্দ্র ভট্টাচার্য, কেষ্ট মুখার্জি, কাজল চট্টোপাধ্যায়, সীতা মুখোপাধ্যায়, জ্ঞানেশ মুখোপাধ্যায় প্রভৃতি ঋত্বিকের প্রিয় গণনাট্য সংঘের শিল্পীরা। এখানে সঙ্গীত দিয়েছেন, সঙ্গীতের পরিচালনার দায়িত্বে ছিলেন আর কি আলাউদ্দিন খান সুযোগ্য পুত্র সরোদ বাদক এবং শিল্পী ওস্তাদ আলী আকবর খাঁ। তিনি ছিলেন অবিভক্ত বাংলায় ঋত্বিক কুমার ঘটকের সাংস্কৃতিক আন্দোলনের সহযোদ্ধা। এই ছায়াছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন দীনেন গুপ্ত। কথা প্রসঙ্গে বলি, আমার কাছে খোকাদা অর্থাৎ দীনেন গুপ্ত ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। 1951 সালে আমি যখন বাঁশের কেল্লা ছায়াছবিতে অভিনয় করেছিলাম, খোকাদা ছিলেন ক্যামেরাম্যান দেওজি ভাইয়ের প্রধান সহকারী ক্যামেরাম্যান। বনগাঁ অঞ্চলে ইছামতি নদীর ধারে ধান ক্ষেত এলাকায় খোকাদার সঙ্গে অনেক মজা করেছি একটা সময়ে। খোকাদা অজন্তিক ছায়াছবির শুটিং শেষ হওয়ার পর কাজল চ্যাটার্জিকে বিয়ে করেন এবং তখন থেকে কাজল গুপ্ত একজন নায়িকার হিসেবে অত্যন্ত সফল হন। আমি নেট ঘেঁটে দেখেছি যে সত্যজিৎ রায় ইনস্টিটিউট অফ ফিল্ম স্টাডিজের লোকজন বেশি বলেননি ঋত্বিক কুমার ঘটক সম্পর্কে। কেন বলেননি বা কেন তাদের ইন্টারভিউ দেখানো হয়নি বুঝলাম না, কিন্তু সেখানেও তো দেখানোর সুযোগ ছিল। বেশিরভাগই দেখছি যাদবপুর ইউনিভার্সিটি ফিল্ম স্টাডিজের মানুষজন বলছেন। আর তারাও বিদগ্ধ জন এবং অত্যন্ত পণ্ডিত মানুষ, তারা বলেছেন, তারা বলছেনও। কিন্তু অল ইন্ডিয়া লেভেলেও সেইভাবে কিছু কেউ বলেননি বা নেটে অন্তত দেখতে পাইনি সেই রকম লেভেলে কিছু বলা হয়েছে। তিতাস একটি নদীর নাম একটা ইন্টারন্যাশনাল ছায়াছবি, সে সম্পর্কেও লক্ষ্মী বৌদি যা বলেছেন সেটুকুই আমরা শুনেছি। দ্যাট মিনস সুরমা ঘটকের ইন্টারভিউ আমরা শুনেছি। ঋত্বিক কুমার ঘটক কিন্তু এক ধরনের এমন মানুষ, এমন স্রষ্টা যে কোনো দিন প্রচার চাননি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে এই মানুষটি কিন্তু নাটকেরই লোক। নাটকটাকে ভালোবেসেছেন প্রথম থেকে, সেই বিসর্জনের আগের থেকে, সেই জ্বালা নাটকের সময় থেকে, সেই জ্বালা নাটকে নিজের লেখা নাটক সেই সময় থেকেই যখন বিজন ভট্টাচার্য লিখেছিলেন নবান্ন, সব সময়ই তাপস সেনের সঙ্গে তিনি ছিলেন, মঞ্চসজ্জা নিয়ে আলোচনা করতেন সব সময়। কারণ তাপস সেন তিনি ছিলেন নাটকের মঞ্চসজ্জা
আলোকসজ্জার একজন এক্সপার্ট। সেই সময় যে সমস্ত মানুষজন, আমি গণনাট্য সংঘ বলে বলছি না, সেই সময় সমস্ত লেভেলে, কমার্শিয়াল লেভেলেও যে সমস্ত ছায়াছবি হয়েছে তার বেশিরভাগ মানুষজন অত্যন্ত উচ্চমানের ছবি করতেন। আর ছবির মধ্যে একটা সিগন্যাল থাকতো সবসময়, আর সেই সিগন্যালটা কিন্তু এই সমাজের যে অবক্ষয় সেটা নিয়ে। এখন কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে মনস্তাত্ত্বিক দিকে সব কিছু চলে যাচ্ছে, একদমই মনস্তাত্ত্বিক। আর ফ্রয়েডকে নিশ্চয়ভাবে অ্যাবজর্ব করে নিয়েছেন সবাই এত বেশি যে ফ্রয়েডের ব্যাখ্যাই সব করে দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। অবশ্য আমি সব কিছু বুঝি না, এত আমি এটা আর বলতে চাই না কিছু। তবে অযান্ত্রিক ছায়াছবি নিয়ে একজনের কথা বা বক্তব্য আমি শুনলাম, অযান্ত্রিক ছায়াছবি এবং সত্যজিৎবাবুর ইয়ে নিয়ে, পথের পাঁচালী নিয়ে। এই যে দুজনের তিনি বলেছেন এরা দুজনেই ল্যান্ডস্কেপ দারুণ সুন্দর করেছেন, ল্যান্ডস্কেপটা সম্পর্কে ভীষণ প্রশংসা করেছেন। কিন্তু সত্যি কথা বলুন তো, এই যে জগদ্দলে যে কে দেখানো হয়েছে যে ল্যান্ডস্কেপে, সে ল্যান্ডস্কেপে কিন্তু বিবরণটা দিয়েছেন সুবোধ ঘোষী, চিত্রনাট্যটা লিখেছেন অবশ্যই ঋত্বিক কুমার ঘটক। কিন্তু সময় সুযোগ ছিল না সেইটা, যে ল্যান্ডস্কেপের কথা যদি বলেন সেখানে কিন্তু সুবোধ ঘোষই সেই ল্যান্ডস্কেপটা দিয়েছে, সেই লাথিমারাটা সব কিছুই দেখিয়েছেন সুবোধ ঘোষও তার গল্পতে। আর বিভূতিভূষণও তাই ল্যান্ডস্কেপ দেখিয়েছে তার পথের পাঁচালীতে। বাকি যেটুকু উনি করেছেন, ওনারা দুজনে করেছেন, সেটা হচ্ছে তাদের মধ্যে দিয়ে তিনি সিগন্যাল পাঠিয়েছেন, বিভিন্ন সিগন্যাল। এই সিগন্যালটা ছিল সমাজের অবস্থা, অবক্ষয়ের চেহারাটা, সেইগুলো পাঠিয়েছেন, আর কিছু না। আর ক্রাফটসম্যানশিপের কথাও একজন বলেছেন দেখলাম, ক্রাফটসম্যান তো তারা থাকবেই, আর ডাইরেক্টরেরও থাকবে, ওনাদেরও থাকবেন, যারা চিত্রনাট্য লিখছেন তারা তো থাকবেনই, যারা পরিচালনা করছেন তাদের তো থাকবেনই। এরকম ক্রাফটসম্যানশিপ বা এই জিনিসগুলো যেটা বলার কথা বলছে, তখনকার সময় যে সময়ের কথা ছবিগুলো হয়েছে, সেই ঋত্বিক ঘটক বা সত্যজিৎ রায় বা ইমতিয়াজ সেনের, সেই সময় কিন্তু যারা বাণিজ্য সফল ছায়াছবি করতো, দেবকী কুমার বসু বা আপনার অজয় কর, তারাও কিন্তু কিছু কম ছিলেন না। কিন্তু তাদের বক্তব্য ছিল টাকাটা আমি ফিরিয়ে দেবো প্রযোজককে, সেই উদ্দেশ্য নিয়ে তারা ছবি করতেন। আর এনারা ছবি করতেন নিজের মতো করে, যে কারণে এদের কষ্ট হয়েছে, প্রযোজক পেতে, পরিবেশক পেতে কষ্ট হয়েছে। ঋত্বিকদার সেই কবেকার ছায়াছবি, আমি সেই ছবি শুটিংয়ে দেখছিলাম এবং একটু শুটিংয়ে সামান্য অভিনয় করেছিলাম অনেকটা আগে, 51 আগে, 1950 এর প্রথম দিকটাই বোধহয়, মানে আমি তখনও ছবিতে নামিনি অভিনয় করতে, সেখানে করেছিলাম। তার কবে রিলিজ হলো ওনার মৃত্যুর পরে, ভাবা যায় কত বছর বাদে। কেন করবেন সবাই? সেই কারণে এরা তার সার্ভিস দিয়েছে, স্যাক্রিফাইস করেছেন নিজেদের, করে সারা পৃথিবীকে এমন সব ছবি উপহার দিয়েছেন যা কথা এক কথায় বলা যায় এক্সেলেন্ট। ঋত্বিকদা জীবনের একটা বড় অংশ অ্যাসাইলামে ছিলেন অসুস্থ হয়ে, তার মধ্যেও লেখালেখি চালিয়ে যাচ্ছিলেন, লেখালেখি করেওছিলেন 70 দশকে। সেই 70 দশকের কথা বলছি আমি, নকশাল পিরিয়ডের সেই সময় আমরা যখন এই হাজরা মোড় থেকে দেশপ্রিয় পার্ক বা এই থেকে বা গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড, লান্সডাউন রোড, জবু বাজার, এইসব জায়গায় আমরা বন্ধুবান্ধবরা যখন ঘোরাফেরা করতাম, এদের 3 জনকে দেখতে পেতাম। আমার দাদা জয়ন্ত ভট্টাচার্য, ভূপতিদা আর ঋত্বিকদা। ভূপতিদা
ছিলেন ঋত্বিকদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ইংলিশে ফার্স্ট ক্লাসমেট ছিলেন। ওনার সম্পর্কে অনেক কিছু বলার আছে। প্রযোজক ছিলেন নাগরিক ছায়াছবি সেই ভূপতিদা, ব্রিলিয়েন্ট। আর স্টুডেন্ট ছিলেন। আর তিলজলা হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। অবশ্য তিলজলা হাই স্কুল বোধহয় মনে রাখেননি ভূপতিদাকে। তা সেই ভূপতিদা, এরা সবই বোহেমিয়ান। সবসময় যখন ঘোরাফেরা করতাম ওদের থেকে একটু দূরেই থাকতাম। কখন কি বলে ফেলবে, বিশেষ করে তো ঋত্বিকদার তো মুখে কোনো কথার আদল ফাদল নেই, থাকতো না। বলতো কী রে, খুব চা খাচ্ছিস বসে বসে ওখানে, হ্যাঁ খুব পয়সা আছে তোদের, এইসব বলতো প্রচুর কথা। সেসব তো হজম করেছি, কেন হজম একটাই কারণে করেছি যে সে সময় উনি প্রকৃতস্থ ছিলেন না। আবার নিজের ছবি সম্পর্কে যদি কোনো দিন বলতে গেছি যে ঋত্বিকদা তো এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, বলে না রে শালা কিচ্ছু হয়নি বলে একটা গালাগাল দিত। অ্যাকচুয়ালি উনি বেশিরভাগই থাকতেন একটু লোয়ার ডেপথের মধ্যে, আমাদের মতো ছাত্রছাত্রীদের মধ্যে, যারা স্টুডেন্ট আর আরও লোয়ার ডেপথে। তাই ওনাকে বেশিরভাগই পাওয়া যেত চৌবাজারে বেঙ্গল মিট শপের আশেপাশে, ওইখানে সেই সব গলিতে। সেই গলি অবশ্য আপনারা একটু খোঁজ করলে এখনও পেয়ে যাবেন। আর পাওয়া যেত গোবরপাঠার মাংসের দোকানের আশেপাশে, যেখানে ভাজা মাংস পাওয়া যায় যেত সেইখানে, ওই গাঁজা পার্কের আশেপাশে সব পাওয়া যেত এদের। আর সেখান থেকে দূর থেকে দেখেই পালাতাম আমরা বন্ধুবান্ধবরা তো সবাই জানতাম উনি আমাদের পাড়ার লোক ছিলেন, পাড়াতে থাকতেন। যখনই কলকাতায় আসতেন তখন পাড়াতেই থাকতেন। যখন বোম্বেতে ছিলেন বেশ কয়েকটা বছর, তখন তো নর্মালি ছিলেন, অ্যাকচুয়ালি শরীর খুব তখন মোটামুটি। তিনি ক্রিয়েটিভ, একদম ক্রিয়েটিভ, এবং ক্রিয়েটিভ এতই যে শেষ দিন পর্যন্ত কিন্তু ক্রিয়েশন করে গেছে। একটা দৌড় বলে একটা সিনেমা অভিনয় করেছেন তিনি, যেখানে সমরেশ বসুকে বলেছে তুই পোকামাকড় নিয়ে লিখছিস। এই সমরেশ বসুর ক্যারেক্টারটা বর্ণাঢ্য সঙ্গে আর একজন ভদ্রলোক করেছিলেন অভিনেতা, কিন্তু সমরেশ বসুকে দেখলেও গালাগাল দিতেন তিনি। আমি শুনেছি এরকম, কারণ সমরেশ বসুকেও আমি খুব কাছে থেকে দেখেছি। একটা সময় উনি কলকাতাতেই থাকতেন বেশিরভাগ সময়, নৈহাটিতে নয়। যাক, সেসব তো অন্য কথা। এরা তো সবই বন্ধুবান্ধব, সেই সময়ের বন্ধুবান্ধব। যাই, ঋত্বিকদার সম্পর্কে অনেক কিছু বললাম, ঠিক কি ভুল তাও আমি জানি না, বেশি কিছু জানিও না আমি। ঋত্বিকদার ছায়াছবিতে আমি অভিনয় করিনি। ওই বললাম যে একদম সে প্রথমের দিকে নাগরিকে একটা জাস্ট শুটিং দেখতে গিয়ে ঋত্বিকদা আমি এবং আমার দিদিকে ধরিয়ে দিয়েছিলেন কাজটা কিছুই ছিল না, একদম সাইলেন্ট কাজ, এক্সট্রাই বলা যেতে পারে। তখন আমি রিহার্সাল দিচ্ছিলাম বাঁশের খেলা ছায়াছবি সম্বন্ধে তিনি অবগত ছিলেন, বলেছিলেন কথাবার্তা সব কিছু। তবে আমরা মিস করেছি তার কত অজানারে ছবিটা। সেই কথা অজানারে ছবিটা নিয়ে একটা এপিসোড আছে, বলবো আমি। সেই মিহির লাল জাতিস তুলসীলাল নাতির সঙ্গে তার ওই গণ্ডগোলটা, উনি ওরকমই মুডিই ছিলেন। ওই গণ্ডগোলের জন্য ছবিটাই হলো না। ছবিটা এখনও কেউ করতে পারেনি, কারণ সেটা কিনেছিলেন যিনি রাজা তুলসীলাল নাতি, সেটা কিনেছিলেন গল্পটা, অতএব গল্পটা হয়নি। কারণ ঋত্বিকদা তখন মেজাজে ছিলেন, এরকম একটু গণ্ডগোলই তার সঙ্গে হয়েছিল অনেক কিছু। সেসব গল্প নয় আর একদিন করা যাবে, বলবো। ঋত্বিকদার বছর তো শেষ হতে চললো, ডিসেম্বরের মধ্যেই করব মাকে নিয়ে। এই কেন তারা বহুত দিন লস করেছে, এটা ঠিকই। ড্রিঙ্ক তো সবাই করে, এখনও করে, অতীতেও করতো। কিন্তু এই ঋত্বিকদার মতো, রবীন মজুমদারের মতো, শেষের দিকে উত্তমদার মতো, এদের মতো যে ড্রিঙ্ক শেষ করে দেয়, সে তো আমাদের দেখা, চোখের সামনে দেখা। সেই কারণে আমার মা বলতো যে যাস না, একদম যাস না, অভিনয় লাইনে আর যাস না, সিনেমা লাইনে আর যাস না। তবে আমি নাটক করতাম শেষ দিন অবধি। আমি যখন 1979 সাল আমি মুক্তাঙ্গনে অভিনয় করেছি, মুক্তাঙ্গনে রেগুলার অভিনয় করেছি,
এই প্রমোদ দাশগুপ্ত বাড়ির নিচে মুক্তাঙ্গন, রাসবিহারী এভিনিউ, সেটা তো এখনও আছে, সেখানে করেছি। সেখানে তো অনেক এক্সপেরিমেন্টাল নাটক, কত দেখতাম ওই নাটক, অনেক এক্সপেরিমেন্টাল নাটক। নাটকের ব্যাপারে আমাদের বাড়ি শুদ্ধ ছিলেন নাটক পাগল। অযান্ত্রিক সম্পর্কে সবাই অনেক কিছুই বলেছেন, শুনছি, অনেক নেট দেখলাম, নেটে প্রচুর শুনলাম। কিন্তু অযান্ত্রিক সম্পর্কে একটা কথা যেটা কেউই বলছেন না বা বলেননি, কিন্তু ঋত্বিকদা সেটা বলতে চেয়েছেন, যে যন্ত্র সভ্যতার উত্থান একদিন সভ্যতাকে টরিয়ে দেবে। সেটা উনি প্রতিটি ছায়াছবির মধ্যে বলেছেন, কিন্তু সেখানেও আশাবাদ রেখেছেন। আশাবাদের যে সিগন্যালগুলো সব জায়গায় তিনি রেখেছেন, অযান্ত্রিকেও রেখেছেন। যেমন লোহা লক্কর বিক্রি করে দিচ্ছেন, তখন বলছেন লোহা তো অনেক বিক্রি হচ্ছে, ভীষণ দাম বেড়ে গেছে, কারণ যুদ্ধ লেগে গেছে। তিনি তো যুদ্ধ বিরোধী ছিলেন বলেই বোধহয় এখানে যুদ্ধ নিয়ে একটা ডায়ালগ তিনি রেখেছেন তার এই জগদ্দলের ক্রেতা হিসেবে। যে লোকটি এসেছিল লোহার দরে জিনিস কিনে নিতে, এই গাড়িটাকে কিনে নিতে, পুরনো গাড়িটাকে কিনে নিতে, সেটা তো নিশ্চয়ই। আর সাইবারনেটিক্সের ধারণাটা এটা আমরা এখানে পেয়েছি, সেটা আজকে তো পড়ানো হচ্ছে, সে নিয়েও কেউ কিছু বললেন না। কিন্তু সাইবারনেটিক্স রয়েছে অযান্ত্রিকের মধ্যে। একবিংশ শতাব্দীতে আমরা যেসব ছায়াছবি দেখে আসছি, বিশেষ করে বিদেশি ছায়াছবি, কল্পবিজ্ঞানের ওপর ভিত্তি করে ছায়াছবি, রোমকে মানুষ দেখিয়ে ছায়াছবি, রোমর সুখ দুঃখ নিয়ে ছায়াছবি, অদ্ভুত লাগে, কিন্তু এটা সত্য হতে চলেছে। রোম শুধুমাত্র আবেগটা নেই, আর সব আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোবো সব কিছু করতে পারে। অবশ্য কতটা রোমান্টিক হতে পারে তা অবশ্য বলা হয়নি কোনো ছায়াছবিতে, সেটাও হয়তো একদিন দেখতে পাবো। তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যন্ত্র আমাদের ওপর নিয়ন্ত্রণ করবে, আমরা যন্ত্রকে নয়। এরকমই একটা আশা প্রকাশ করেছেন স্টিফেন হকিংস তার শেষ গ্রন্থে। কারণ তার শেষ গ্রন্থে তিনি বলতে চেয়েছেন যে পৃথিবী একটু ধ্বংস হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্যেই, দ্যাট মিনস কৃত্রিম মেধা জন্যে নয়, বা প্রাকৃতিক দুর্যোগের জন্য। আর সেটা হয়তো ভবিষ্যতে আসবে, কারণ সভ্যতা তো ধ্বংস হওয়ার মুখেই দাঁড়িয়ে পড়েছে। টেকনোলজি যখন আমাদের ওপর নিয়ন্ত্রণ করতে শুরু করবে, সেদিন হবে সভ্যতার শেষ দিন। সেটাই বলতে চেয়েছেন আমাদের স্টিফেন হকিংস তার ওই গ্রন্থে। তার থেকে একটা উদ্ধৃতি আমি পড়ে শোনাবো। এই যে নিবন্ধ, এই নিবন্ধের একদম শেষে স্টিফেন হকিংসের মতে পৃথিবীর সভ্যতা ধ্বংস হবে যে কোনো একটা কারণে, সেটা হচ্ছে কৃত্রিম মেধা। যেখানে কৃত্রিম মেধা মানুষকে নিয়ন্ত্রণ করবে, তখন পুরোপুরি নিয়ন্ত্রিত হবে মানুষ তখন। আর একটা কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং, উন্নয়নের একটা লিমিটেড ছাড়িয়ে যাবে তখন মন কেটে বসত হবে, হতে যে পর্যায়ে পৌঁছে যাব আমরা, শেষ পর্যায়ে,
সভ্যতা ধ্বংস পাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে। যাক, এসব অনেক কথা তো বললাম, এখন আবার আসি একদম এই নিবন্ধের শেষে। একটা প্রশ্ন আমার কাছে এসে দাঁড়িয়েছে। প্রথাগত শিক্ষার ক্ষেত্রে এখন ফিল্ম স্টাডিজ কোর্স এসে গেছে, সেখানে সব কিছু শেখানো হচ্ছে, ছায়াছবি পরিচালনা থেকে আরম্ভ করে অভিনয়, সাউন্ড রেকর্ডিং, ক্যামেরা, সব কিছু। একটা প্রশ্ন আমার কাছে এখানে এসে গেছে, আচ্ছা, নিমাই ঘোষ যিনি করেছিলেন ছিন্নমূল, তিনি কিভাবে ক্যামেরা শিখেছিলেন? কিংবা সুব্রত মিত্রই বলুন, কিভাবে তিনি শিখেছিলেন? কিংবা বলুন আপনার সৌমেন্দু রায়, এদের মধ্যে সৌমেন্দু রায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল একটা সময় খুব বেশি, কারণ তিনি বাঁশের কেল্লা ছায়াছবিতে দেহজি ভাইয়ের চতুর্থ ক্যামেরাম্যান ছিলেন, সহকারী ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন। তখন তার বয়স 22। সে যাই হোক, সেই সৌমেন্দু রায় কি কোথা থেকে শিখেছেন ক্যামেরা কিংবা অভিনয়? আজকে অবশ্য অনেকেই সব জায়গায় যাচ্ছেন শিল্পকলার নিয়ে, এই চলচ্চিত্র শিল্প নিয়ে বা নাটক নিয়ে সব ইনস্টিটিউট তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা কিন্তু এখানে বড় এসে গেছে, সেটা হচ্ছে প্রতিভা কি শিক্ষা নিরপেক্ষ? এ নিয়ে প্রশ্ন আছে আমার। সে প্রশ্নটা আমি ছেড়ে দিলাম আপনাদের কাছেই উত্তর। তবে একটা প্রবন্ধ আছে, রাজশেখর বসুর লেখা প্রবন্ধ, সেখানে তিনি বলতে চেয়েছেন প্রতিভা শিক্ষা নিরপেক্ষ। একদম সত্যি কথা, আমিও বলছি প্রতিভা শিক্ষা নিরপেক্ষ। কারণ আমরা যদি ছায়াছবি দেখি, নাটক দেখি, এখন সেই সব পুরনো আমলের নাটক বা ছায়াছবি, সেই গিরিশ ঘোষের আমলের নাটক আমার সাজানো বাগান ফুরিয়ে গেল, সেই লেখা গিরিশ ঘোষের লেখা প্রফুল্ল নাটক যদি আমরা দেখি, কিংবা আমরা যদি শিশির ভাদুরী সীতা নাটক দেখি, তাহলে দেখতে পাবো এই প্রতিভা শিক্ষা নিরপেক্ষ। এদের নামে ইনস্টিটিউট হয়েছে, কিন্তু এরা কিন্তু কোনো ইনস্টিটিউটে পড়েননি। এই যে ফ্যালাসিটা রয়েছে, এই ফ্যালাসিটা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেসব তো বিদগ্ধজন বলবেন, তারা যারা এসব ইনস্টিটিউটে রয়েছেন শিক্ষক হিসেবে। আমরা তো ছাত্র মাত্র এখনও। সাহিত্য এবং শিল্পকলা কোনো ক্ষেত্রেই ইমিটেশন আর নকলীকরণ এক নয়। ইমিটেশনই। তাই উত্তম কুমার যতই সিজির চেষ্টা করুক না কেন এআই এর মাধ্যমে, উত্তম কুমার কিন্তু উত্তম কুমার হবেন না। ওনার ছায়াছবিতে অতি উত্তমেও তাই হননি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছেন উনি, কিন্তু এক হয়নি। অভিনেতা থেকে আরম্ভ করে কোনো কিছুর ক্ষেত্রে নকল আর আসলের মধ্যে একটা তফাৎ থেকেই যায়। যাক, এ তো অনেক বড় কথাবার্তা, অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, মানে এ নিয়ে বিতর্ক প্রচুর আছে। এসব বিতর্ক সভা তো আমি অ্যাটেন্ড করিনি, এই বয়সে করতে পারি না, 81-82 বছর বয়স হয়ে গেল, আমি পারি না। ওখানে সব চন্দন রয়েছে, তারা সব খুব ভালো ভালো বলে, সেগুলো শোনার ইচ্ছে হয়, যেটুকু টিভিতে পাই, মানে এই সোশ্যাল মিডিয়ায় পাই, সে শুনি। যাক, এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি একবারে এই
নিবন্ধের শেষের দিকেই চলে আসি। এগুলো সব আলোচনা হোক, ঋত্বিক ঘটক আবার পাওয়া যাবে কিনা দেখব, সত্যজিৎ রায় আবার পাওয়া যাবে কিনা দেখব। কত বছর বাদে রবীন্দ্রনাথই বা কত বছর বাদে পাবো আমরা, যদিও আমাদের ঋতুপর্ণ তার দেখিয়ে দিয়ে গেছে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, কিন্তু বিসর্জন যায়নি রবীন্দ্রনাথ। ঠিক তেমনিভাবে এরা কেউই বিসর্জন যাবেন না। এবারে হকিন্স কি তার শেষ জীবনের যে অসমাপ্ত বইটা লিখে গেছেন, সেই বইটা থেকে একটু উদ্ধৃতি দিয়ে দিই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, যে আমাদের কি বিপদ সেইটা নিয়ে। জাস্ট কোটেশন, আপনার ভালো লাগলে শুনবেন, না হলে শুনবেন না, কারণ আমার তো উচ্চারণ, আমার তো আর সাহেব নয়, আমার উচ্চারণ খুব ভালো হবে বলে মনে হয় না, তবু ওটাই পড়ছি আমি। বইটির নাম ব্রিফ অ্যান্সার্স টু দ্য বিগ কোয়েশ্চেন্স, লিখেছেন অথার স্টিফেন হকিন্স। এই বইটার থিমগুলোর মধ্যে আছে দি অরিজিন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য এক্সিস্টেন্স অফ গড। সেখানে বলেছেন মানুষ কিন্তু ভগবান সৃষ্টি করেননি, সে নিয়ে কন্ট্রোভার্সি আছে আজকের দিনে, সে নিয়ে বলছি না। মেন আমি এই ঋত্বিক ঘটকের এই ছায়াছবি নিয়েই বলি একটা কথা। সেখানে হকিন্স কি বলছেন সেটাই বলি। হকিন্সের কথায়, the development of full artificial intelligence could spell the end of the human race. কারণ একটাই, মানুষকে কন্ট্রোল করবে একটা সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি রোবট বা রোবো। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে হিউম্যানিটির কাছে একটা থ্রেট বলা যায়। এটাই লিখে গেছেন তিনি তার বইতে। আর একটা জায়গায় তিনি লিখেছেন অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং। In his opinion, global warming can also destroy the present civilization. আইনস্টাইন, স্টিফেন হকিংস এরা শুধু বৈজ্ঞানিক ছিলেন না, এরা ছিলেন সমাজবিজ্ঞানীও। তাই এদের লেখা যেখানে বিজ্ঞানের ছোঁয়া না থাকলেও সমাজবিজ্ঞানের ছোঁয়া থেকে যায় মানবিক কারণে, আর সেটাই তিনি বলে গেছেন তার বিভিন্ন গ্রন্থে। আর বিশেষ করে তার শেষ গ্রন্থে স্টিফেন হকিংস বলে গেছেন এই কথা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোবাল ওয়ার্মিং কোনো একটা কারণে ধ্বংস হয়তো হবে এই সভ্যতার। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আমরা যদি এখন থেকে সাবধান না হই, উনি সাবধান বাণী দিয়েছেন, অতএব সাবধান যদি আমরা না হই, তারা কিন্তু আমরা ধ্বংসের মুখোমুখি হয়ে যাব। সেই যে সুভাষ মুখোপাধ্যায় লিখে গেছেন, প্রিয় ফুল খেলবার নয় বন্ধু, ধ্বংসের মুখোমুখি আমরা। কিন্তু ঋত্বিকের ছায়াছবিতে কোনো মরবিডিটি নেই। চিন্তা করে দেখুন সুবর্ণরেখার সেই শেষ দৃশ্যটা, যেখানে
মামার হাত ধরে ভাগ্নে নিয়ে যাচ্ছে ওই দূরে সেই সূর্য ওঠার দিকে। আশাবাদ, আশাবাদ চিরদিনই ঋত্বিক ঘটকের ছায়াছবিতে ছিল, থাকবে। হাজার যন্ত্রণা, জীবন যন্ত্রণার মধ্যেও, দেশভাগের যন্ত্রণা থেকে আরম্ভ করে সব রকমের জীবন যন্ত্রণা, সব রকমের জীবন যন্ত্রণার মধ্যে ওই আশাবাদ রয়ে গেছে। আর সেই জন্যেই ঋত্বিক ঘটক আজও আমাদের মধ্যে বেঁচে আছেন।